মমতা ব্যানার্জির ভাইপো আপনাদের এমপি নাটক করছে, দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে, যেখানে ধর্ণা দেওয়ার জায়গা নয় সেখানে ধর্ণা দিচ্ছে, আর এখানে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। আপনাদের এমপি যাকে আমরা প্রাক্তন করে ছাড়বো, সে দেখছি রাজভবনের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে, যেখানে 144 থাকে, যে 144-এর অজুহাতে আমাদেরকে সন্দেশখালীর 65 কিলোমিটার আগে আটকে দিচ্ছে। রাজভবনের সামনেও 144 থাকে, ওখানে রীতিমতো প্যান্ডেল করে মাইক বাজিয়ে ধর্ণা দিচ্ছে, নাটক করছে, সেটা করছে, কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না। কি দায়িত্ব? আমি যদি ভুল বলি, এই ক্যামেরা হচ্ছে, 2019 সালে কি বলে ভোটটা চাইলো, যে ভোটটা দাও, বিজেপি না হলে এসে যাবে। ভোটটা দেওয়া হলো, কি দেখলাম? 2014-তে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম, পার্লামেন্টে যখন সিএএ পাস হচ্ছিল, তখন আপনার এমপি কোথায় ছিল? নিশ্চিতভাবে আপনার এমপি অভিষেক ব্যানার্জি আগামী কোনো সময়ে ডায়মন্ড হারবারে বক্তব্য দিলে এ কথার জবাব দেবেন। পার্লামেন্টে যখন সিএএ পাস হচ্ছিল, উনি কোন পক্ষে ভোট দিয়েছিলেন? না ভোটদান থেকে বিরোধী ছিলেন, না সিএএ এর বিরোধিতা করেছিলেন? ওনার মুখ থেকে আমরা জানতে চাই। তারপরে নওশাদ সিদ্দিকী ডেটা দিয়ে ওনার কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে। আপনারা ভোট দিচ্ছেন সিএএ এর হাত থেকে বাঁচার জন্য, আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন? ওনার অপেক্ষায় থাকি উত্তরের, তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব। সে ডেটাও আমাদের কাছে আছে। কাকে ভোট দিচ্ছে? কৃষি প্রধান এলাকা এই বিষ্ণুপুর, এই দিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল ফলতা, স্পেশাল ইকোনমিক জোন ছিল ফলতা, নতুন ইন্ডাস্ট্রি আসা তো দূরের কথা, অভিষেক ব্যানার্জির সাঙ্গপাঙ্গ, মমতা ব্যানার্জির ভাই ভাইপোদের অত্যাচারে শিল্পপতিরা এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের মানুষজন যারা কাজ করতো তারা কাজ হারিয়ে হা করছে। ভুল বলছি নাকি? ভুল বললে এক কথাই বলছি, ওই আমার ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেব না, ওতে কিছু লাভ হবে না। আমি ছেলে এমন বলে দিচ্ছি, আমার প্রোগ্রাম না করতে দিলে আমি এসে ঘুরে যেতাম, আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করে যেতাম। রাস্তায় প্রোগ্রাম হতো, 144 করলে 144 ভাঙার জন্য 188 আছে, খেতাম 188, কোটে বুঝে নিতাম। বুঝতে পারছেন না? আর এখন নতুন একটা 151 দিচ্ছে। আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র 3 বার 151 ব্যবহার হয়েছে। আর আপনার আমার সৌভাগ্য, 151 কি জিনিস আমি জানতাম না। ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, আমার নামে 151 দিয়ে আমি ওই সম্পর্ক জ্ঞান হয়ে গেল। তো ব্যাপারটা যেটা বলছিলাম, যখন কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছিল, এখানকার যারা কৃষক আছেন, বা আমাদের রাজ্যে তো কৃষি প্রধান রাজ্য, প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকে। যখন কেন্দ্রের পার্লামেন্টে, লোকসভাতে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল, অভিষেক বাবুর তখন কি করছিলেন? পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছিলেন, না কৃষকদের হয়ে আন্দোলন করেছেন, কৃষকদের হয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন? সেটাও অভিষেক বাবুকে কিন্তু আগামী দিনে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি যতটুকু জানি কেউ এদের বিরোধিতা করেনি। তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি। সারা দেশে আমরা যারা কৃষক প্রেমী ছিলাম, সবাই মিলে একটা ভারত বন্ধের ডাক দিয়েছিলাম, আপনারা জানেন তো? মেনলি কৃষকরা দিয়েছিল, আমরা সেটাকে হ্যাঁ বলেছিলাম। সারা দেশে এবং বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বন্ধ পালিত হয়েছিল। উত্তরপ্রদেশের মতো রাজ্যে, বিভিন্ন গুজরাটে, অসমে বন্ধ সুন্দরভাবে পালিত হয়েছিল। শুধুমাত্র বিজেপির যারা বলে প্রধান বিরোধী, পশ্চিম বাংলাতে তৃণমূল বাহিনীকে রাস্তায় নামিয়ে বন্ধকে সফল হতে দেয়নি, অর্থাৎ কৃষকদের বিরোধিতা করে বন্ধ করতে দেয়নি এই অভিষেক বাবুর দলেরা। তাই সময় এসেছে কৃষক বন্ধুরাও মমতা ব্যানার্জি তার ভাইপোকে জবাব দেবে লোকসভা নির্বাচনে। কৃষকদের স্বার্থে আঘাত লাগছে, আমাদের তো উচিত আরো কৃষকদের হয়ে কথা বলা। আর আন্দোলনটা হচ্ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। ইনাদের এত গাত্র দেওয়া হচ্ছে কেন?
বিজেপিকে তো দায়িত্ব নিয়েছে লালন পালন করার জন্য। এখন অনেকে ভাবছেন দুটো বিষয়, যে অনেকে তৃণমূলের অত্যাচারের কারণে ভাবছেন বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে, অনেকে ভাবছে। আবার অনেকে বিজেপির ভয়ে, বিজেপিকে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন। এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছেন, দুজনদেরই চিন্তা ভাবনা ভুল হচ্ছে। কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এটা তুলো না, তুলো ওটা না, তুলো। বিজেপি আর তৃণমূল আলাদা নয়। তারটা 1998 থেকে 2004 পর্যন্ত ইনি বলেছেন তো নাকি, বিশ্বজিৎদা বলেছে। আমি কয়েকটা কথা বলছি। আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে, ঠিক কি ধরনের জানেন? কি বলুন তো? আমরা নাগল কি কাকে দিয়ে দিই? যদি ছাগলকে দিয়ে লাঙল দিই হবে? হয়? নাগলের জন্য কি হবে? গরু, না হলে মহিষের দরকার লাগবে। ছাগলকে দিয়ে যদি নাগল দিই, ও নাগল আর হবে না, সারাদিন বয়ে যাবে মাঠে। যেটা করতে চাইবো সেটা হবে না। ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, এই একই ধরনের হবে। আর যারা মনে করছে তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে, ঠিক উল্টোটাই হবে। কারণ 2021-এ, আমার বলতে দ্বিধাবোধ করি না, আমি সঠিক কথা বলে যাব, 2021-এ নির্বাচনের পরে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা, তারপরেই আইএসএফ খেয়েছে। আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বারবার চিঠি করে লিখে রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে, এই শওকত মোল্লাকে আমরা নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে দেখে দিয়েছি। আগামী দিন ওকে জেলেও রাখবো। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি। কিন্তু বিজেপি তো সেন্ট্রালে আছে। বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল, ওই দিনকে মেরেই ফেলতো হয়তো, এমন মারধর করেছিল। মগরাহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না? মারা গেছে তো। সেও তো মানুষ ভাই, সে বিজেপি করে, তার আইডিওলজিকে আমরা ধিক্কার নিন্দা জানাই। সেও তো মানুষ। বিজেপির তো উচিত ছিল, তার প্রার্থীকে মেরেছে, তাদের প্রার্থীদের ঘর জ্বালিয়েছে, তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে, ঘর ভাঙচুর করেছে। যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে সব কটাকে জেলে রাখা। কটাকে জেলে রেখেছে? জেলে রাখেনি। তাহলে যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন, 2021-এ একটু দেখুন, আপনারা বিজেপির হাত ধরেছিলেন, দিনের শেষে আপনারা মার খেয়েছেন। আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে। আর দেখুন আইএসএফ এর নেতৃত্বদেরকে, কোনোদিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি, কোনোদিন নওশাদ সিদ্দিকীকে দেখেননি, কোনোদিন তাপস ব্যানার্জিকে দেখেননি, কোনোদিন শামসুল মল্লিককে দেখেননি, রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে। কারণ আমরা খাবো না, আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক, তারপরে খাওয়ার কথা ভাববো। আগে শাস্তি দেবে, তারপরে ভাববো। আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে, এই মগরাহাটে, এই ডায়মন্ড হারবারে, যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না, তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো, কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো, যেদিন এই কাজ করবে তখন ভাববো, তার আগে ভাববো না। আমি ভেবে অবাক হয়ে যাই। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ওপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে। কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? আপনার এলাকার এমপিকে খোকাবাবু খোকাবাবু বলে খুব ডাকে, আমি এটা কিন্তু প্রশ্রয় করি না, আমি পছন্দ লাগে না। লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। অধীর রঞ্জন চৌধুরী খুব খোকাবাবু বলে না, আমাকে ভালো লাগে না, আমি স্টেজ থেকে বলছি, আমি বিরোধিতা করছি। কিন্তু কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে? ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি, আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কথা হচ্ছে বুথ স্তরে।
লড়াইটা কোথা হচ্ছে? এই মার্কেটে। লড়াইটা কোথা হচ্ছে? আগের বাজারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের বলবো, ওপরের নেতাদেরকে একটু দেখুন। ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে, পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে। যদি ওরা দলের সর্বোচ্চ নেতা, ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা দলের সব থেকে নিচু লেভেলের নেতা, আপনারা অন্তত নন এসিতে চা খান। ওরা এসিতে চা খাচ্ছে, আপনারা নন এসিতে খান। আমি এখানে বজবজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো, ওই সমাজ আমাদের গঠন করতে হবে, ওই সমাজ আমাদের গঠন করতে হবে। ওরা যদি এসি রুমে বসে, আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আজকের পর থেকে এখানে কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না। আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন, চায়ের অফার করুন। ওরা নন এসিতে খাচ্ছে, আপনাদেরকে নন এসিতে, ওরা এসিতে খেলেও, এসির যদি না টাকা থাকে আমাদের কাছে, আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো। কেন খেতে পারবো না? ওরা লড়াই করবে না, ওদের হয়ে মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেব, আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল খাটবে? ও হতে দেওয়া যাবে না, ও হতে দেওয়া যাবে না। অভিষেক বাবু কোনোদিন এসে এই প্যান্ডেলকে, প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না। ও জানে কেস এমন খাবে, ওর বিদেশে চোখ দেখানো, ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে। আমি স্বাভাবিকভাবে, কারো যদি নামে কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না, অনেক ছাড়পত্র হানপত্র সব লাগবে। তো কে 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 ডিস্টার্ব করছে? আপনার বুথের লোক। খোঁজ নিয়ে দেখুন, আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে। দাদু অমুকের হয়ে লড়াই করতো, বাপ অমুকের হয়ে লড়াই করেছে, ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে, তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে। আর কতদিন ভাই, আর কতদিন এই লড়াই চলবে? শহীদ তোমার ভুলছি না, ভুলবো না বলে ভালোই স্লোগান দিচ্ছ, আর একসাথে বসে পার্থ চ্যাটার্জির সাথে চা খেচ্ছ, লজ্জা করছে না তোমাদের? আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ। এ হতে দেওয়া যাবে না, এ হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, নওশাদ সিদ্দিকী তো কোনোদিন বলবে না, যদিও বলে বলবেন যে অমুককে, আমি যদি বলি অমুককে দেখে নাও, আমি দেখে নেবো, আপনারা বলবেন ভাইজান আসুন, আপনি শুরু করুন, আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না। কেন বুঝতে পারছো না? একবার 42 দিন জেল খেটেছি তো, বুঝানোর জন্য বলছি। আমি মারার কথা বলবো না, আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি। কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর, আমি নেবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্থবাবুর অবস্থা একটু দেখুন। বীরভূমের বাঘ, বীরভূমের বাঘ আজকে কোথায়? বিড়াল অনেক ভালো গো, বিড়াল অনেক ভালো, কুকুর আরো ভালো, প্রভু ভক্ত ওরা। আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন, সারা রাত আপনাকে পাহারা দেবে। এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না, পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সন্দেশখালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে। এরা পশুর থেকেও নিকৃষ্ট। আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব। বলছিল না শাহজাহান নাকি ওখানে ছিল না? কে বলছিল না? জনগণের স্বতঃস্ফূর্তভাবে ইডির বিরুদ্ধে জনরোষ, আর শাহজাহান সাহেবই কবুল করেছেন কোর্টে। পুলিশ বলল শাহজাহান সাহেবই নাকি ওই মারার জন্য নিদান দিয়েছিল। এখন এরা কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে? যাক, যে কথা বলছিলাম ফিরে আসি, একটু দেখুন। আমি তৃণমূলী ভাইদের বলবো, মাইকের আওয়াজ হচ্ছে, শুনতে পেলে ভালো, নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন। মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন, বকটুয়ের অবস্থা দেখুন, পার্থবাবুর অবস্থা দেখুন, জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা দেখুন। আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালীর শাহজাহান সম্রাট, সন্দেশখালীর সম্রাটের অবস্থা দেখুন, উনি জেলের মধ্যে আছে। আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা, উনি তো বুক ফুলিয়ে খুব যাচ্ছেন, ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে ধরা তোকে পড়তোই, ওই অ্যারেস্ট তো হতেই হতো। তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে, ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে। ও আর বাইরে বারবার কোনো লাইন দেখতে পাচ্ছি না। আমি যেটা বলছিলাম, তৃণমূলের বন্ধুদের বলবো,
কোনো দাদা দিদি বলে দিল, কি সব নাম বলছিল বিশ্বজিৎ দা, তা বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন, একটু সতর্ক থাকবেন। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, মিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে, অনেককে মারধর করছে। আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয়, এটা মাথায় রাখবেন। আমি ছাড়বো না। আমি মারের বদলা মারে নয়, মিথ্যা কেসের বদলা মিথ্যা কেস। কিন্তু জানিয়ে রাখছি, একটুখানি জেনে রাখুন আপনারা, আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায়। যারা চারানার নেতা আছে তৃণমূলের, যারা বেশি লাফাচ্ছে, তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায়। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে, জামিন করাবো। ডায়মন্ড হারবার কোর্টে যাব, হলো নিলাম, জামিন হলো না। জজ কোর্টে যাব, জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো। ওখানেও যদি জামিন না হয়, সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো। আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। পুলিশ তারা কাটালে ছুটবেন না, কেউ ছুটবেন না। রাত বিরেতে পুলিশ আসবে না আসবে, কেউ ছুটবেন না। পুলিশ আসলে, এখন তো শীতকাল নয়, এখন গরমকাল, এখন মোটা কাপড়ের দরকার নাই। আমি শীতকালের সময় বলেছিলাম, পুলিশ আসলে বলবেন একটু বাবু দাঁড়ান, কম্বলটা নিই। বুঝতে পারছেন না? আমি দায়িত্ব নিয়ে বলছি, ছুটাছুটি করবেন না, অন্যায় করবেন না, ন্যায় পথে থাকবেন, সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন। কোনো আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না। আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করি আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা। ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে, কিছু বলবেন না, চলে যাবেন। হাউমাউ কিচ্ছু করবেন না। পুলিশের অনেক দেখবেন মাল খাওয়ার জন্য আবার রেডি থাকে, বলে পয়সা দিয়ে ছেড়ে দেবো, ওই সবে দেবেন না। ও টাকা পারলে আমাদের দিয়ে দেবেন, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা পার্টি চালাবো। যে টাকা পুলিশকে দিতে চাইবেন, ও টাকা আমাদেরকে দিয়ে দেবেন। বলে রাখি আপনাদের, পুলিশ রাত্রে যদি তোলে, সকালবেলা তো বাড়াই। আপনার কোর্টের নাম কি? কোর্ট কোথায়? আপনাদের কোর্ট কোথায়? বা মনে রেখেছেন তো? হ্যাঁ, এবার উকিলদের নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তো আপনাদের যদি ধরে, আমাদের নেতৃত্বদেরকে জানাবেন। শাহাদত ভাই আছে, অঞ্চল নেতৃত্ব যারা আছেন জানাবেন, মালেক ভাই আছে, আমাদেরকেও জানাবেন। শুধু একটা কথা, ঘরের লোককে বলে রাখবেন, আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পৌঁছে দেয়। এতটুকু কাজ করবেন, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে পুলিশ কোর্টে তোলার আগে কালো কোট পরিয়ে উকিল আপনাকে জামিন করানোর জন্য আমি কোর্টে দাঁড় করিয়ে রাখে দেবো। ভয় আছে কারো ভয় লাগছে? আরে জেল, আপনারা কোনোদিন জেলে গিয়েছেন? একবার জেলে যাবেন, শোনেন আপনাদের বলি, একবার জেলে যাবেন, এই জেলের ভয় দেখায় না, মিথ্যা কেস দেবো, সব ভয় কেটে যাবে। আমাকে যখন তুলেছিল, আমি তো তখনও জানিনি 151 দিচ্ছে, বা 151 কি জিনিস সত্যি আমি জানতাম না। আমি এবার আমাকে নিয়ে যে রেখেছে, আমি একটা অফিসারকে বলছি, ও স্যার, বলছে কি আজ কদিন রাখবে? 8-10 দিন না, তার আগে ছেড়ে দেবে। আমাদের ফুরপুরা হিসেবে একটা জলসা আছে তো, তার আগে ছেড়ে দেবে তো। বুঝতে পারছেন না? ভয়, আমি তো একবার জেল খেটে নিয়েছি। শুধু ফোনটা থাকবে না, বাকি ওখানে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবেন, রাজনৈতিক জ্ঞান অনেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? দক্ষ রাজনীতিবিদ হতে গেলে একবার জেল খাটা দরকার। তো যেটা বলছিলাম, আমাদের ছেলেদের জন্য আমি যদি মিথ্যা কেস দেয়, আমি জামিন করিয়ে নিয়ে আসবো। আমরা আইএসএফ তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসবে। মিথ্যা কেস কতদিন টিকবে? 2 বছর 4 বছর, তারপরে ডিগ্রি পেয়ে যাবে, অর্থাৎ কেস ডিসমিস হয়ে যাবে। আমরা কি ছেড়ে দেবো নাকি? তারপরে বলেছি 5 টাকার পেনের খোঁচা দেব। আমরা দেখব আমার এই ভাইটার নামে কে মিথ্যা কেস দিয়েছে। সে যদি মিথ্যা, আমি এই জামিন করিয়ে নিয়ে এর কেসকে ডিসমিস করানোর পরে মানহানি মামলা করব, ছাড়বো না। মানহানি মামলা কর আমার এই ভাইয়ের নামে যে মিথ্যা কেস দেবে। এবার যে কেসটা দিয়েছিল দেখব, মানহানি মামলা 2 রকমের হয়। একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে জেল জরিমানা, জেল। দেখবো যদি অর্থশীল হয়, বিত্তশীল হয়, ও বেটাকে জেলের দেবো, ক্রিমিনাল দেবো। আর ওর যদি দেখি টাকা কম আছে, গরিব মানুষ, ওই দাদা দিদিদের কথাই হই হই করছিল, ওর আর্থিক জরিমানাকে ওকে দেব।
যে গরিব হবে তার জন্য টাকার ফাইন হবে, আর যে বড় লোক হবে তার জন্য জেল খাটাবো। ছাড়বো না ভাই। তুমি এখন দাদা দিদির কথা শুনে আমার ভাইটাকে কেস দেবে, নওশাদ সিদ্দিকী তাকে ছাড়বে না। বলে দেবেন আপনাদের পাড়ায়, খবর পাঠিয়ে দেবেন তৃণমূলী বন্ধুদের। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, যাকে যার ভালো লাগবে করুক, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক। যদি মনে হয় অমুকের ক্ষমতা নিয়ে অমুক করে দেবো, শাহজাহান শেখ সম্রাট ছিল, এখন কি হচ্ছে, চাপরাশি হয়ে গেছে। বুঝতে পারছেন না? কতদিন এই ক্ষমতাটা ভোগ করেছে? মাত্র 11 বছর। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে এসেছিল, এটা 2024। স্বল্প দিনে অনেক ইনকাম করেছিল, এখন জেলের ভাত খেতে হচ্ছে। দাঁড়া, এরপরে তিহারের ভাত খাবে, ধৈর্য ধরো। তাহলে আমার ভাইরা ডিস্টার্ব করবে, তাকে আমরা ছাড়বো না। যেটা আবারও বলছিলাম, আমি তৃণমূলী বন্ধুদের বলবো, কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার এলাকার মানুষই হবে। বকটুইটাকে একটু দেখুন। প্রথম কি দেখলাম, ওখানকারের একটা উপপ্রধান মতো সম্ভবত তৃণমূলের, তাকে বোম দিয়ে মারলো। তারপরে যে হত্যাযজ্ঞ চালালো, পুলিশ যাদেরকে ধরলো তারাও তৃণমূল। সিবিআইয়ের হেফাজতে যে মারা গেল সেও তৃণমূল। এখন সিপিআইয়ের হেফাজতে যারা আছে সবাই তৃণমূল। আমি তৃণমূলটা বড় কথা নয়, সবাই তো পাড়ার লোক ছিল। ক্ষতিগ্রস্ত কারা হলো? প্রথম দিন ঘটনা ঘটার পরে, এই হত্যাযজ্ঞ চালানোর পরে বীরভূমের বাঘ কি বলেছিল? তৃণমূলের বীরভূমের বাঘ, আমাদের নয়, তৃণমূলের ভাষায় বীরভূমের বাঘ কি বলেছিল? টিবি বাস্ট হয়ে মারা গিয়েছে। চেষ্টা করেছিল এটাকে গুলিয়ে দেওয়ার, ধরতে না পারে। আমরা বিরোধিতা করার ফলে, রেড়ে করে উঠার পরে তদন্ত হলো। এখন অ্যারেস্ট হয়ে কারা আছে? সব বুথ লেভেলের লোকেরা। মমতা ব্যানার্জি তার কয়েকদিন পরে বকটুয়ে গিয়ে কি বলেছিল মনে আছে আপনাদের? আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। তার মানে এই ঘটনাটা ওপর নেতৃত্বের সাথে আনারুলের যোগাযোগটার আগেই কিন্তু কেটে দিল। মুখ্যমন্ত্রী বলে দিল আনারুলের সব দোষ। বকলমে পুলিশের ক্ষমতা আছে, ওই বীরভূমের বাঘকে জিজ্ঞাসাবাদ করবে। আর তাহলে কে মধ্যখানে ফাঁসলো? আনারুল শেখ। আপনাদের পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে যারা আমাদের এই প্রোগ্রামকেও ডিস্টার্ব করতে চেষ্টা করেছিল। সেই সমস্ত আনারুল শেখকে বলবো, দেখুন ওই বকটুয়ের আনারুল শেখের অবস্থা কোথায়, এখন সিবিআইয়ের হেফাজতে আছে। আপনারাও বেশি টেন্ডি বেন্ডি করবেন, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে। তখন দাদা দিদি কেউ থাকবে না। আরে দলের যিনি মহাপরিচালক ছিলেন, মহাসচিব ছিলেন পার্থবাবু, তিনি যখন ফেসে গেলেন, তার দলেরই নেতা বলছে ও পার্থবাবুর ব্যাপার পার্থবাবুই বুঝে নেবে, আমরা নাই। জ্যোতিপ্রিয় বাবুর কদিন সুগার হচ্ছিল বলে চিৎকার করছিল, এখন কি সুগার কমে গেল জেলের ভাত খেয়ে? হ্যাঁ, জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল? তার নাম আর নিচ্ছে না কেন? কদিন শাহজাহান খুব করছিল, শাহজাহানের হয়ে সাফাই অ্যাসেম্বলি হাউসের মধ্যে গিয়ে দিল, এখন অ্যারেস্ট হয়ে গেছে, এখন এর পাঠ বন্ধ হয়ে গেছে। এই ধরনের যে কজন আসবে, কদিন হই হই করবে, সব ভুলে যাবে। যার সমস্যা তাকে ঝেলতে হবে, তার পরিবারকে ঝেলতে হচ্ছে। আপনারা জানেন অনুব্রত বাবুর মেয়ে, আর উনি এখন জেলে আছে। অনুব্রত বাবুর অ্যারেস্টের 1 মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা অনুব্রত বাবুর মেয়েকে যোগাযোগ করেনি। হ্যাঁ, কেমন আছিস, না আছিস, তোর বাবা জেলে আছে, আমরা আছি, এতটুকু পর্যন্ত সৌজন্যতার খাতিরে দেখা করেনি। তো বেতাল বাবুর কথা শুনে বা মমতা দিদির কথা শুনে আপনাদের এলাকায় কেউ যদি অশান্তি করে, বোমগুলি পিস্তলে হই হই করে, যদি তার ফুটেজ চলে আসে, তাহলে মমতা ব্যানার্জির সাথে সাথে বলবে, অভিষেক ব্যানার্জির সাথে সাথে বলবে, বেতাল বাবুও বলবে, এমএলএ বলবে, ও আমাদের দলের কেউ নয়, ওর তাহলে বুঝে নিতে হবে, ওকে ওর বুঝে নিতে হবে। বলবে তো নাকি? না বলবে ও আমাদের দলের লোক, বন্দুক নিয়ে ঘরে বলবে কি বলবো, আমাদের কেউ নয়। যখনই বলবে আমাদের কেউ নয়, তার অবস্থা কি হবে? এই অনুব্রত বাবুর মতো হবে। জেলার প্রেসিডেন্ট তাকে জেলে বসছে, বার করতে পারছে না, আর আপনার পাড়ার চারানার নেতা বার হতে পারবে? তাই চারানার নেতাদের বলবো, আজকের পর থেকে দাদা দিদিরা যদি বলে একে দেখ তাকে দেখ, একটা কথাই বলবেন, দাদা বা দিদি আপনি আসুন, আপনি 1 ঘা দিলে বাকি 11 ঘা আমরা দিয়ে 1 ডজন করে দেবো। বুঝতে পারছেন না? দেখবেন দাদা দিদি আসবে না, কারণ জানে দাদা দিদি আসলেই জানে কেস খাবো,
দাদার দিদির খোঁজ নিয়ে দেখুন মেয়েরা কোথায় পড়ছে, ছেলেরা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লির বাইরে, দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ছেলে মেয়ে যদি কেস খেয়ে যায়, একসাথে যদি নাম জড়িয়ে যায়, ও ভিসা পাবে না, ডিস্টার্ব হয়ে যাবে। আর যাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে, ওই প্রাইমারি স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরছে, প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বোচ্চ শিক্ষা অর্জন করা হচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছি আলিপুর কোর্ট, থানা আর বাড়ি করতে হচ্ছে আমাদেরকে। এ হতে দেওয়া যাবে না। অনেক হয়েছে, অনেক বোকা বানানো হয়েছে, অনেক লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে। আর লাঠিয়াল নয়, অধিকার দিতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি দলিত, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আদিবাসী, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি মুসলিম, সংখ্যালঘু, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। অপদস্থ বিজেপি সরকার সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মে ধর্মে বিভাজন করে জিততে চাইছে। আর অপদস্থ রাজ্য সরকার এই বিভাজনের ভয় দেখিয়ে ভোট জিতে তার ভাইপোদের উন্নতি হচ্ছে। আর আমরা সমগ্র দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষরা আছি, আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। এ হতে দেওয়া যাবে না, কোনো মতই হতে দেওয়া যাবে না। কি দেখলাম 2014 সালের আগে বিজেপি কি বলছিল, হিন্দু খাতরে মে হ্যায়। ভালো কথা, হিন্দু যদি উদ্ধার করতে চাই তো ভালো কথা, অন্তত করুক বিজেপি। আজকে 2024, 10 বছরে কটা হিন্দু উদ্ধার হয়েছে? আমার পাশের বাড়ির রাম কাকুকে, আমার পাশের বাড়ি দিলীপ কাকুকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে। আছেন আমাদের পাশের বাড়ি, আমরা একসাথে বসবাস করি না, বুঝতে পারবে। আর 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো, সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল, মুসলমান বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। আর মুসলমান বিপদে কত আছে সেটা আর নতুন করে বলতে লাগবে? আমরা কি দেখলাম 2014 সালের আগে হিন্দুকে উদ্ধার করার নামে এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস 15,000 গুণ বেড়ে গেল। আর 2011 সালের আগে মুসলমানকে উদ্ধার করার নামে আপনার এলাকার যিনি এখন বর্তমানের এমপি মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেল। আর আপনার আমার ভাইপো কি করছে, ফলতাতে স্পেশাল ইকোনমিক জোনে কাজ করতো, কাজ হারিয়ে এখানে এসে পাবজি খেলছে। বলছি নাকি ভাই? এটা আর হতে দেওয়া যাবে না। ভোট আমার নিচ্ছ, ভোট নেওয়ার সময় আপনার আমার সাথে কি আচরণ করে, মামা, খালা, জ্যাঠা, নানি, পিসি, মাসি যা ইচ্ছা বলে নেয়। আর ভোটটা মিটে গেলে উনি যেন রাজা আর আপনারা প্রজা হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার ভোটটা সঠিক জায়গায় দিন, দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন। 5 বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন, এই দায়িত্বটা আমরা নিতে। ঠিক ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, ধরো এখানে ভোট চাইতে এসেছে, কেউ টয়লেটে ঢুকেছে, এখানে দাঁড়িয়ে থেকে যাবে, বেরোলে বলবে ভাই ভোটটা দাও। এত টাইম থাকে? ভুল বলছি নাকি? শুনতে খারাপ লাগছে, খারাপ লাগুক। মামা, জ্যাঠা, খালা, মাসি, পিসি ভোট দেন, পায়ে হাত দাও, মায়ের হাতে নমস্কার, দোয়া, আশীর্বাদ সব নেবে। আর ভোটটা মিটে গেলে এই যখন মাসি, পিসি, মামা, খালা এমপির অফিসে যাবে একটা সই করতে, এমপির অফিস তো দূরের কথা, এত পুলিশ দিয়ে যাবে, এমপির গায়ে হাওয়া লেগে যদি হাওয়াটাও আপনাদের গায়ে আসবে না। ওনার কাছে তো দূরের কথা, ওনার গায়ে যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটাও আপনাদের সৌভাগ্য হবে না গায়ে লাগানো। কিন্তু ভোটের সময় একদম আবার ঢুকে যাবে। শুধু এই এমপির কথা বলছি না, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবার কথা বলছি। যখন কন্টেস্ট করে আপনারা তখন রাজা থাকেন, তাই তো, ভোট দিতে, ভোটটা নেওয়ার জন্য। আর যেই ভোট মিটে যায় আপনারা প্রজা হয়ে যান, ওরা রাজা হয়ে যায়। তো আপনারা সজাগ হন, ভোটটা একবার সঠিক জায়গায় দেন। একবারের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভা আসছে, সারা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, একবার সঠিক জায়গায় দেন। 5 বছর ধরে আপনাদেরকে ওই মামা, জ্যাঠা, খালা বলে আপনাদেরকে রাজার হালতেই রাখবে। এমপি এমএলএরা দুয়ারে এমপি প্রকল্প ওরা চালু করে দেবে আমাদের ঠেলাতে। আর ওই যদি বলে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, যদি বিজেপির ভয়ে ভোট দিয়ে দেন, ছিল 2টো এমএলএ 77টা করে দিয়েছে, ছিল একটা এমপি 18টা এমপি করে দিয়েছে। ঘরের কানাচে বিজেপি এসে গেছে। এখনো যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে। আর কবে, আর কত আপনি অপেক্ষা করবেন?
বিজেপিকে আটকানোর দায়িত্ব যেন আপনার হাতেই দিয়েছে, বিজেপিকে আটকাচ্ছেন। কিন্তু দিনের শেষে আপনি কি পাচ্ছেন? যদি কি পাচ্ছেন দেখবেন, আপনি স্কুলটা যান, প্রাইমারি স্কুলে গিয়ে বুঝতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করে না। আচ্ছা, এখানে যারা, অনেক বকে ফেলছি তো, আচ্ছা এখানে তারাই হাত তুলবেন যাদের ছেলেমেয়েরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়ান। কজন আছেন বেসরকারি স্কুলে যাদের ছেলে মেয়েরা পড়ে? খান 15 জন বেসরকারি স্কুলে, মানে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম প্রাইভেটে। কজন আছে হাত তুলেন? খান 15 আছে। এখানে হাজার খানেক মানুষ আছে তো। আমি এই জন্য হাত তুলতে বারণ করলাম, যারা পড়ান নেই মানে সবাই হাত তুলে যাবে। বলুন তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। প্রাইমারির কথা প্রথমে বলি। কালকে গিয়ে দেখবেন, কালকে কি বার? সোমবার। কালকে স্কুল খুলবে, গিয়ে একবার প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন 400 বাচ্চা পড়াশোনা করছে, 300 বাচ্চা পড়াশোনা করছে। কটা টিচার আছে? 2 থেকে 3টে। যে তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রোল কল করছে, সেই নাকি আবার পড়াচ্ছে। আপনার আমার ছেলেটা কি ঠিকঠাক পড়ছে? তো ওর ভবিষ্যৎটা তো দিচ্ছে। আর আপনাকে আমাকে বিজেপিকে আটকাতে বলছে, আপনার আমার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, ওসব আমি বুঝি না। আমার ছেলের ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত থাকে, তার জন্য কি করছো কথা বলো। অর্থাৎ আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, আমার শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেটাকে ব্যবস্থা করো। এই আওয়াজটা তুলতে হবে। যাই হয় দেখবেন বিজেপির ভয় দেখিয়ে দেয়। আর এই ভয় দেখাতে দেখাতে ঘরের কানাচে বিজেপিকে নিয়ে চলে এসেছে। এই 2024-এ কি করবে? বেডরুমে ঢুকিয়ে দিবার চিন্তা ভাবনা করছে। কিন্তু সজাগ হবেন, সতর্ক থাকবেন, ওসব মাথা থেকে সরিয়ে দেবেন যে 75 বছর ধরে বিজেপিকে আমরা আটকেছি। আটকে আমরা নিটফল কি জিরো? আমরা এই মমতা ব্যানার্জি 13 বছরের সরকার চলছে, কি পেয়েছেন? নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারো বুথে হয়েছে? যদি হয়ে থাকে হাত তুলে বলবেন। নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি? উপরন্ত কি পেয়েছি আমরা? লিগাল ইনলেবুতে করে দিয়েছে, আমাদের বাড়ির সন্তানকে মাতাল বানিয়েছে। তাই জবাব দিবস সময় এসেছে। মায়েদের বলবো, ওই 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাতাল করার জন্য 20 টাকার পাউচ দুয়ারে আনার চেষ্টা করছে, এর জবাব মায়েদের কাজে এগিয়ে এসে দিতে হবে। মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে 20 টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে। 500,000 মায়ের হাতে দিচ্ছে। মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সরকারি হসপিটালে হচ্ছে না, বেসরকারিতে যাচ্ছে, 15-20 হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবারের ভোটটা ও কোনো বাইনারি চলবে না। হয়তো দেখবেন আবার সিএ এর কথা বলতে শুরু করবে, সিএ এর কথা বলতে শুরু করবে। সিএ এর আমরা এই কারণেই বিরোধিতা করছি, ধর্মীয় বিভাজন করছে। সিএ এর এই জন্যই বিরোধিতা করছি। তবে একটা কথা, মুসলিমদের ভয় পাওয়ার, যারা মুসলিম ভয় পাচ্ছেন, আমি মুসলিম, আমি ভয় পাই। সিএতে যারা ভয় পাচ্ছেন, যে মুসলিমগুলো ভয় পাচ্ছেন, আমি বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমরা বিরোধিতা এই জন্যই করব, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশের প্রতিটা কর্মক্ষেত্রে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের সবার কন্ট্রিবিউশন আছে। আর নাগরিকত্বের ক্ষেত্রে সিএএর নামে ধর্মীয় বিভাজন করার যেটা চেষ্টা করছে, তার আমরা বিরোধিতা করছি। এই দেখবেন ভোট আগিয়ে আসছে, বিজেপি আর তৃণমূলের বাইনারি হবে। বিজেপি বলবে সিএ করব, বিজেপি যে ভোট সেটাকে সুরক্ষিত করবে, আর তৃণমূল বলবে, এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না, মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না, আর হতে দেব না বলে ভোটটা নেবে। কিন্তু যখন সিএ এর সময় ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিল? এই নুসরাত জাহান কোথায় ছিল? সাজদা আহমেদ কোথায় ছিল? এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএ এর বিপক্ষে? সেই ডেটাটা দিতে বলুন তো। আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ এর বিরোধিতা করার জন্য, তারা কি বিরোধিতা করেছে? খোঁজ নিয়ে দেখুন, এরা বিরোধিতা করেনি। না মনে প্রাণে চাইছে এটা হলে কি হবে? এই ভয় দেখিয়ে ভোটটা নেবো। সব ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভারতীয় আমরা, আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল। 20 বছর, 18 বছর, 22 বছর বয়সে জীবন দিয়ে দিল। শহীদ গোপীনাথ সাহা, আর 19 বছর বয়সে প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাক উল্লাহ, ভগৎ সিং, আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল। আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে। কে মায়ের লাল আছে সময়ে দেখে নেব। আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি।
আমি নওশাদ সিদ্দিকী, মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু কেস করেনি, রাজ্য সরকার কেস করেনি, আমি সুপ্রিম কোর্টে কেস করেছি। লড়াইটা আইনের মাধ্যমে নেব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনাদের সাথ দেবেন, কেউ কোনো নাগরিককে বেনাগরিক হতে দেবো না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব, আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসবো না আমরা। ভয় পাবেন না। শেষ করছি, আপনাদের কাছে অনুরোধ করব, নতুন জায়গায় তিনটে বিষয়ে কথা বলবো, শেষ করে দেবো। এই যে আমরা অনেকে হা হতাশার মধ্যে ভুগছি, অনেক কথা বলছি, আমার অধিকার নেই, হ্যান নেই, ত্যান নেই। কে বলেছে অধিকার নেই? এখানে বাজার, এখানে এসসি এসটি সমাজের মানুষজন তো আছে, আছে তো। একজন যদি আমাকে হাত তুলে বলেন আমি একটা আইনের কথা বলবো, এটা জানতেন বা জানানো হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। অন্তত 12 বছরে মমতা ব্যানার্জি আমার এসটি এসসি ভাইকে কিছু সম্পর্কে জানিয়েছে। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, শর্টে ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্ট বলে। এই আইনটা আছে। আমার এখানে দলিত আদিবাসী ভাই মার্কেট আছে। আমি বক্তব্য যতক্ষণ না শেষ করবো তার মধ্যে এসে কেউ যদি বলে আমি জানতাম, মমতা ব্যানার্জির আমলে আমি শুনেছিলাম, তাহলে আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কেন বলছি? আমি জানি তো ওগুলো জানানো হয় না। এই আইনে অনেক কিছু আছে, কোথায় পাবেন না পাবেন, কোন লাইব্রেরি যাওয়ার দরকার নেই, গুগলে পেয়ে যাবেন। PDF ডাউনলোড করতে পারবেন, ইংলিশ বাংলা ভার্সন, যার যেমন ভার্সনে পেয়ে যাবেন। ওই আইনে কি বলা আছে? প্রচুর কিছু আছে। জাস্ট একটা আমি উদাহরণ দিচ্ছি বক্তব্য শেষের দিকে। কোনো দলিত আদিবাসী ভাইয়ের, কোনো ST SC ভাইয়ের কোনো সময় আইনের কোনো সহযোগিতার দরকার হলে, আইনের কোনো প্রয়োজন হলে, হয় না ভাই প্রয়োজন অ্যাডভোকেটদের, সরকার বিনামূল্যে আমার ওই ST SC ভাইকে উকিল দিতে বাধ্য, ওই আইনে বলা আছে। এটা আমার আদিবাসী দলিত ভাইকে জানানো হয়? কেন জানানো হয়নি? যদি আমার দলিত আদিবাসী ভাই জেনে যায়, তাহলে পার্টি অফিসে গিয়ে দাদাকে বলবে, দাদা এই সমস্যাটা হয়েছে, একটু সমাধান করে দাও। তা বলবে না তো, সে উকিলের কাছে যাবে, কোথায় লিগাল এড আছে ফ্রি, সেখান থেকে গিয়ে কোর্টে যে সমস্যার সমাধান করে দেবে। আর এখন কি হচ্ছে, ওটা না বলার জন্য, সমস্যা হয়েছে দাদা এইটা আমার এই সমস্যা হয়েছে, দাদাও টকে টকে থাকে, বলে ঠিক আছে তোর নাম ফোন নম্বর দিয়ে যা, আমি দেখছি। নাম ফোন নম্বর দিয়ে গেল, অভিষেক বাবু ফলতাতে এসেছে, লোক ভরাতে হবে। বুঝতে পারছেন না? একে ফোন করে বলে, আরে তুই তোর একটা সমস্যার কথা বলে গেছিলিস না? হ্যাঁ দাদা আমি বলে গেছিলাম তো, এই সমাধান করে দেবো। শোন না, রবিবারে ফলতাতে অমুক জায়গায় একটা মিটিং আছে, ওই অমুক জায়গায় আমরা গাড়ি ছাড়বো, তোকে বিরিয়ানির একটা প্যাকেট দেবো, তুই একটু চলে আসিস তো। ভিড় করছে ওইগুলোকে নিয়েছে। ভুল বলছি ভাই? তাহলে ST SC ভাইদেরকে যদি আইন সম্পর্কে জানিয়ে দেওয়া হতো, তাহলে তারা ওই ভিড় আর পার্টির করতো না। ঠিক একইভাবে আমাদেরকে কি বলছে, আমরা আইন সম্পর্কে না জানার জন্য বলছে বাড়ি তোমাকে আমি দিতে পারি আবাস যোজনার, আমাদের দলের নাকি ঝান্ডা ধরতে হবে। কিন্তু আপনারা, আমি জানি না, আপনার আমার মাথার উপরে ছাদটা পাওয়াটা হচ্ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সরকার যখন শপথ গ্রহণ করছে, তিনি বলছেন নাগরিক মৌলিক অধিকারকে আমি বাস্তবায়ন করব, পূরণ করব। আমরা জানি না বলে আমাদেরকে বলছে। আমরা যদি জানতাম, আমরা যদি উল্টে সরকারকে কোশ্চেন করি, বা যারা বলছে যে আমাদের পার্টির না ঝান্ডা ধরলে, পার্টির মিটিংয়ে না গেলে তোমাদের বাড়ি দেবো না, তাদেরকে উল্টে যদি কোশ্চেন করি যে তোমরা 10-12 বছর শাসন কার্য চলছে, এখনো কেন আমার মাথার উপরে পাকা ছাদটা হলো না, আমার বাড়িটা এখনো কেন কাঁচা আছে, এই জবাবটা যদি একসাথে চাই, এটা তারা উত্তর দিতে পারবে না। ওরা পালিয়ে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা জানি না, জানানো হয়নি। তাই ST SC ভাইদের বলবো, ওই ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্টের এটা ডাউনলোড করে রাখবেন ফোনে। অনেক অধিকারের কথা আছে। যারা মাইনরিটি ভাইরা আছেন, হতাশার মধ্যে ভুগছেন, আমি আপনাদের বলে রাখি, সংবিধানের ধারাগুলো খুলুন। কি খাবেন, কি পড়বেন, শিক্ষা প্রতিষ্ঠানে কি শিক্ষক থাকবে। এই কর্ণাটকে হিজাব নিয়ে সমস্যা হয়েছিল, দেখেছিলেন তো? কালকে আমাদের রাজ্য হতে পারে। আপনি আবার আপনার আইন সম্পর্কে না জানার ফলে করতে পারে। কিন্তু ওখানে উল্লেখ আছে শিক্ষা প্রতিষ্ঠানে কি সিলেবাস, কোন শিক্ষক নিয়োগ হবে, কি থাকবে, কি ড্রেস কোড হবে, সংখ্যালঘু ভাইয়েরা করতে পারে। সরকার শুধু টাকাগুলো দিয়ে যাবে। এটা কি আমরা পারছি? সংখ্যালঘু যারা আছেন, তাহলে আমাদের অধিকার আমরা জানতে পারছি না বলে আমরা অধিকারটা পাচ্ছি না। অধিকার কিভাবে জানবো? আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে।
আমাদের কাছ থেকে তো শিক্ষা কেড়ে নিয়েছে। আপনি কালকে তৃণমূলের এক বড় নেতাকে বলবেন, এমপিকেই বলবেন আমি ক্লাব করব, বলবে এনে টিভি লাগাবো, ক্লাবে আনে ক্যারাম বোর্ড লাগাবো, আনে যাকে বলবেন সব দেবে। কিন্তু আপনি গিয়ে বলুন স্যার আমাদের প্রাইমারি স্কুলের ডাস্টার কিনবো, টাকা দেন, নাই, দেখছি। বোর্ড কিনবো, টাকা দেন, দেখছি। ফ্যান কিনবো, টাকা দেন, দেখছি। টেবিল চেয়ার নাই, টাকা দেন, করবো, দেখছি। শিক্ষা কেন্দ্রে এরা 5 পয়সা দেবে না। মাতাল আতাল হবেন আপনি, আমি হই হই করবেন, ফিস্টি করবেন, ক্লাবে ক্যারাম বোর্ড ফিটবেন। 48 ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি বেরিয়েছে, লক্ষাধিক টাকা দাম, কিনতে চাই, সব দিয়ে দেবে আপনাকে। শিক্ষার কথা, পেন বই খাতার কথা বললে এরা মুখটা ঘুরিয়ে নেবে। কেন? আপনাকে আমাকে যত এরা মূর্খ রাখতে পারবে, তত এরা আপনাকে আমাকে বোকা করে রাখতে পারবে, তত এদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে। শুধু মুসলমানের জন্য নয় বলছি, এটা দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের যে সমস্ত সোসাইটিগুলো আছেন সবাইকে এরা মূর্খ করে রাখতে চাই। আপনাকে আমাকে তো শেষ করে দিয়েছে। আপনি আমি ব্যাংকে গেলে 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা জমা দিলে টাকাটা নিয়ে নেয়। টাকা তোলার সময় উইথড্রল স্লিপে যদি 1000 বানান ভুল লিখি, কেমন করে ভাই? কেমন করে? দাঁত খেঁচায় না? তবে দাঁত খেঁচালে আপনি জবাব দেবেন, দিয়ে আসবেন, ছাড়বেন না। কি বলবেন? এই শোনো, আমি আছি বলে তোমার মাইনে হচ্ছে, তোমার ঘরটা সংসারটা চলছে, আমি না থাকলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। এই জবাব তো দেবেন তাকে। কিন্তু আমি বলছি, যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, আমরা কি চাইবো আমাদের পরের প্রজন্ম হোক? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, একবেলা যদি খেতে না পান, রোজা উপোসে থাকবেন, খাবেন না একবেলা। আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যে সমস্যা আমাদের হচ্ছে, আমাদের পরের প্রজন্ম এই সমস্যার সম্মুখীন আমরা হতে দেব না। আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয়, সিএ থেকে তাড়িয়ে দেবে বলেছে। আমি আপনাদের বলছি, কেউ সিএটা পড়েছেন? কতজন পড়েছেন হাত তুলুন তো। হ্যাঁ, পড়েছো সিএ এর গাইডলাইনটা? কিন্তু কি বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় দেশ থেকে তাড়িয়ে দেবার কথা লেখা আছে কি? আমরা পড়িনি, যা বলছে খারাপ ভাবে নেবেন না। আমি আমার কথা বলছি, আমি তো ইংলিশ ভালো করে পড়তে পারিনি। সিএ কি আছে জানি না। আমি হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে পার হয়েছে, ইংলিশে, বাংলা কিছু নেই, এটা ভাবছি। তাই তো নাকি ভাই? আমি আমার নাম দিয়ে বলছি, আমরা পড়ছি না। ওই না পড়ার ভয়ে কি হচ্ছে, কেউ সিএ এর ভয় দেখাচ্ছে, আর কেউ সিএ থেকে বাঁচিয়ে দেবার নামে ভোট লুট করে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি, এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না। আমাদের অধিকার আমাদের দ্বারে চলে আসবে। তাই অনুরোধ করব যে 3টের মধ্যে একটা কথা, আমরা যদি একবেলা উপোস থাকি, একবেলা রোজাই থাকি, তাই থাকবেন। সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। সাথে সাথে এটা বলবো, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে হয়তো অনেকের আর্থিকভাবে দুর্বলতা আছে, আপনারা নিশ্চিন্তে আমাদের যারা নেতৃত্বরা আছেন, এখানে যারা আছেন, ভাইদের সাথে যোগাযোগ করবেন। এটা আমার বড় ভাই জানেন, নির্দেশনা দিয়ে আছে, নির্দ্বিধায় এদেরকে বলবেন আপনাদের সন্তানগুলোর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্ব আইএসএফ তুলে নেবে, আপনাদের আমাদের বড় ভাইয়ের আব্বাস সিদ্দিকী তুলে নেবে। এটা শুধুমাত্র আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয়, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এমনও আছে তৃণমূলকে তার ভালো লাগে, সে তৃণমূলের লিডার, কিন্তু সে হয়তো আর্থিকভাবে দুর্বল আছে, সে অন্যদের মতো কাটমানি খায় না, সে এখনো ওই অল্প গুটি কয়েক ভালোর মধ্যে সে পড়ে গিয়েছে, তার ছেলের পড়াশোনা হচ্ছে না। তার উদ্দেশ্যও বলছি, তাদের উদ্দেশ্যও বলছি, গোপনে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার পরিচয় গোপন রাখবো, আপনার ছেলেও যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার দায়িত্ব আইএসএফ আমাদের বড় ভাইজান নেবে বলেছে আমাদেরকে। আমরা চাই সমাজের মানুষ শিক্ষিত, সুষ্ঠু সমাজ এগিয়ে চলুক। দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্যতার রাজনীতি করবেন। আমি সৌজন্যতার রাজনীতির কথাই আজকে বেশি বলেছি। জাস্ট একটা কথা বলি, আমি একটা ছবি দেখেছিলাম, আমারও ছবি আছে, বিধানসভায় অনেক বিধায়কের সাথে আমার আছে। আমি আপনাদের বলবো, সৌজন্যতার রাজনীতি করবেন। ভূতের স্তরে আপনারা দিনের শেষে মানুষ, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতিগ্রস্ত কারা হবে? আপনারা হবেন। আমরা ডায়লগবাজি করে চলে যাব। দেখতে পাচ্ছ না 3টে সিকিউরিটি নিয়ে ঘুরছি, বোঝানোর জন্য বলছি। সিকিউরিটি আমার নিরাপত্তার থেকে আরো বেশি কিছু অন্য কোনো কারণে আমি নিয়েছি। সে কিছু কারণ তো আছে, নিরাপত্তা অবশ্যই দেখছে।
আরও কিছু কারণ আছে, যেটা সময় হয়তো আপনাদের সামনে ব্যক্ত করব। বোঝানোর জন্য আমি বলছি, এসে বড় বড় ভাষণ দেব, আপনাদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে চলে যাব, ক্ষতিগ্রস্ত কে হবে? আপনারা হবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, কোন নেতার কথা শুনে নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কে কার ক্ষতি করবেন ভাই? 20 বছর, 30 বছর, 50 বছর একসাথে বসবাস করছেন, কেউ ধর্মের নামে বিভেদ লাগাবে, কেউ রাজনীতির নামে বিভেদ লাগাবে। কোনো বিভেদকে আমরা প্রশ্রয় দেব না। এই নির্বাচন আসছে, দেখবেন কেউ হিন্দু মুসলমানের খেলা খেলবে, কেউ ছোট জাত বড় জাতের খেলা খেলবে, কেউ বর্ণের খেলা খেলবে, কেউ জাতের খেলা খেলবে, কেউ পাড়ায় পাড়ায় মারপিট লাগিয়ে দেবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দিনের শেষে আপনারা প্রতিবেশী, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে আমরা একসাথে বসবাস করে আসছি। আর এই বিজেপি তৃণমূল তাদের ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে? তাহলে 50 বছর একসাথে আমরা কেন বসবাস করছিলাম? তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেব না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, ভোট একসাথে দিতে যাবেন, যাকে যার লাগবে ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। 3 নম্বর হচ্ছে, প্রশাসন বন্ধুদেরকে আমরা সহযোগিতা করব। তারা আমাদের পরিবারের একজন, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। হ্যাঁ, প্রশাসনের কিছু অংশ বায়াস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কলকাতা হাইকোর্টে বেশ কিছু থানার আইসি ওসিকে আমরা জজের সামনে এসে দাঁড় করিয়ে টুপি খুলিয়ে মাথায় হাট করে দাঁড় করাচ্ছি। আগামী দিনে আরও দাঁড় করাবো। কিন্তু অনুরোধ আপনাদের কাছে, প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, অনুরোধ আপনাদের কাছে। আর প্রশাসনের হয়েও কথা বলতে হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এদের যা ডিউটি তার ডবল এদেরকে করতে হচ্ছে। এদের ডিএ বাড়ছে না, ডিএ যাতে বাড়ে তাদের হয়ে আমাদের কথা বলতে হবে। প্রায় 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে, সেইগুলো পূরণ না হওয়ার ফলে এদেরকে বেশি ডিউটি করতে হচ্ছে। এক একটা পুলিশের লোককে না 15 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। তাদেরও পরিবার পরিজন হচ্ছে। আমরা দাবি করি এখান থেকে, তাদের ওই রকম ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম যেটা আছে সেটা করুক, যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ হোক, এই দাবি করতে হবে। সর্বশেষে কি বললাম, প্রশাসনকে আমরা সহ